আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধটা, এই যুদ্ধে আমরা বা পুরো বিশ্ব জানে যে ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গেছে। সেটা কিভাবে হেরে গেছে? কূটনৈতিক দিক থেকেও হেরে গেছে, এবং তারা যে ফিজিক্যাল যে ওয়ারে গেছিল বা যুদ্ধে গেছিল সেটাতেও হেরে গেছে। কিভাবে? যে কূটনৈতিক দিক থেকে তারা পাকিস্তানে যে তারা আসলো, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে একটা সমঝোতার দিকে আসার কথা, কিন্তু ইরানের পক্ষ থেকে কিন্তু কোনো কূটনীতিক বা কোনো অফিসিয়াল তারা পাকিস্তানে আসেনি। আমেরিকার সঙ্গে তারা চুক্তিতে বসেনি। তাহলে কূটনীতিক দিক থেকে কিন্তু তারা হেরে গেল। আর যুদ্ধে সেটা তো আমরা ময়দানে দেখেছি, শয়ে শয়ে হাজারে হাজারে মিসাইল মেরে তছনছ করে দিয়েছে। যাই হোক, তো এই যুদ্ধে তো মানে আমরা এতদিন যেটা জেনে এসেছি বা এটা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের খুবই পাওয়ারফুল একটা কান্ট্রি, যে তার কথায় সবাই ওঠে বসে। সেটা সামরিক সামরিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক। তো এই একটা পাওয়ারফুল রাষ্ট্র, সে কি এত সহজে ইরানের মতো একটা রাষ্ট্রের কাছে হেরে যাবে? এটা কিন্তু কখনোই না। তারা যে যুদ্ধবিরতি দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একাই যুদ্ধবিরতি দিচ্ছে, একাই অবরোধ দিচ্ছে, একাই আহ, শান্তি শান্তি মিশনে বা শান্তি চুক্তি করার জন্য আসতেছে, আবার সেখান থেকে চলে যাচ্ছে, মানে তার অফিসিয়ালদেরকে উঠায় নিচ্ছে। যাই হোক, তিনি তিনি সবাই সবকিছু একা একাই করছেন, তবে একা একাই করলেও তিনি কিন্তু তার যে যুদ্ধ, এই যুদ্ধে তিনি হারবেন না, বা একটা বড় রাষ্ট্র হিসাবে তার যে ক্ষমতা আছে সেটা সে এই হেরে নেওয়াটাকে মেনে নিতে পারছে না। যাই হোক, তার যুদ্ধমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী, তিনি আজকে বেশ কিছু বিবৃতি দিয়েছেন, সেখান থেকে কিছু বিষয় আলোচনা করি। এই হেগসেথ, তিনি হচ্ছেন যুদ্ধমন্ত্রী। তিনি বলেছেন যে আমাদের কমান্ডারদের যুদ্ধের সুস্পষ্ট নিয়ম রয়েছে। যদি ইরান পানিতে মাইন পাতে অথবা অন্য কোনোভাবে মার্কিন বাণিজ্যিক জাহাজ বা মার্কিন বাহিনীকে হুমকি দেয়, তবে আমরা গুলি করে তা ধ্বংস করে দেব। তাহলে আমরা যে যুদ্ধবিরতির কথাগুলো শুনতেছি, তাহলে এ ধরনের যদি একটা উম, কথা বলে তারা, হার্ড লাইনের কথা বলে, তাহলে আসলে সেখানে কিভাবে যুদ্ধবিরতি হয়? তো যতই আমরা যুদ্ধবিরতি বলি, কিন্তু সামনে কিন্তু বড় ধরনের যুদ্ধ আসতেছে, সেই জন্য আমাদের পুরো বিশ্বের মানুষকেই কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর এই হেক্সাকে একটা সংবাদ সম্মেলনে ওখানে একজন রিপোর্টার তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে এই যে সাধারণ মানুষ এবং যে বিভিন্ন ধরনের স্থাপনা, এই স্থাপনাগুলোর উপর বোম ফেলার জন্য যে অনুমোদন দেন বা অনুমতি দেন, আদেশ দেন, এ সময় আপনার মন এবং শরীরের ভিতরে কেমন ধরনের অনুভূতি জাগে? তখন হেক্সের এ কথার প্রেক্ষাপটে উত্তর দিয়েছেন যে আমি বা আমরা শুধু এটাই চিন্তা করি যে আমাদের যোদ্ধাদের প্রয়োজনে তারা যে কোনো কিছুই করতে পারে। আর যুদ্ধ মানেই হিংস্রতা। তাহলে বিষয়টা দেখেন, তারা কিন্তু মনেই করে নেয় যুদ্ধ মানে হিংস্রতা। এখানে অন্য কিছু নয়, এখানে অন্য কিছু দেখার কিছুই নেই। আমাদের নিজেদের যোদ্ধাদের জন্য আমরা যা কিছু প্রয়োজন তাই করব। সেখানে সাধারণ মানুষ মারা যাক, আর সাধারণ স্থাপনা মারা যাক, স্কুল ধ্বংস হোক, কলেজ ধ্বংস হোক, বিশ্ববিদ্যালয় ধ্বংস হোক, তাতে কোনো ম্যাটার আসে যায় না। তো এই বিষয়গুলো, এবং পাশাপাশি তিনি আরো বলেছেন যে মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় একটা বিমানবাহী রণতরী এই অবরোধে যোগ দেবে। ইরানের যে অবরোধটা চলতেছে, এই অবরোধে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী যোগ দেবে। তাহলে তারা কিন্তু ভিতরে ঢোকাচ্ছে আর ঢোকাচ্ছে তাদের সামরিক সরঞ্জামাদি। সেটা সেনা সংখ্যা বৃদ্ধি করে, নৌযান সংখ্যা বৃদ্ধি করে, বিমান বৃদ্ধি করে, মধ্যপ্রাচ্যে তাদের মানে ইরানকে প্রতিরোধ করার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য, ইরান যুদ্ধে জয়ী হওয়ার জন্য তারা যা যা প্রয়োজন তাই তাই করতেছে। তিনি এটাও বলেছেন যে এই অবরোধটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, সে কথাটা তিনি খারাপ বলেন নাই, ঠিকই বলেছেন। কারণ এই অবরোধের কারণে সারা বিশ্বে বর্তমান পরিস্থিতি খুবই একটা নাজুক পরিস্থিতি। উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশ, এমন কোনো জায়গা নেই যেখানে এর আঁচ পড়েনি। তো সামনে আরো কি ধরনের অবস্থার সম্মুখীন হতে হবে, সেটা এই যুদ্ধের পরবর্তী অবস্থা কি হবে সেটার উপরেই মূলত নির্ভর করে।
এখানে আরো কিছু বিষয় আছে যে এই যুদ্ধটা যে মার্কিন যুক্তরাষ্ট্র, আমার দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র আরো অনেক বড় পরিসরে নিয়ে যাবে, সে কারণে কিন্তু তিনি এর পূর্বে যখন যুদ্ধটা 28শে ফেব্রুয়ারি যুদ্ধগুলো বা অবরোধগুলো তৈরি হলো, তখন উনি কিন্তু বিভিন্ন দেশকে, ন্যাটোর সদস্য, ইউরোপিয়ান সদস্য যে দেশগুলো আছে তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বলেছিলেন, কিন্তু অনেকেই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু এখন তিনি তার পলিসি চেঞ্জ করেছেন। তিনি তার পলিসিতে যে যে বিষয়টা নিয়ে এসেছেন যে সাধারণ কথায় যদি না হয়, তাদেরকে বিভিন্নভাবে কূটনীতিক দিক থেকে মায়ের পেছে ফেলে তাদেরকে এই যুদ্ধে সমর্থন যোগানোর জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ আমরা দেখতেছি, যেটা যে পেন্টাগনের একটা ইমেল যেটা প্রকাশ পেয়েছে, সেখান থেকে দেখা গেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেওয়ার জন্য ন্যাটো মিত্রদের শাস্তি দিতে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিকল্পের রূপরেখা দিয়েছে, যার মধ্যে স্পেনকে স্থগিত করার বিষয়টি রয়েছে। মানে স্পেন ন্যাটোর সদস্য এবং তাকে সেই সদস্য থেকে অব্যাহতি দিবে বা স্থগিত করবে, তার সদস্যপদ কেড়ে নিবে, সেই জিনিসটা তারা মাথায় নিয়েছে, বা তারা মাথায় নিলে সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য চাপ দিবে। এবং সেখান থেকেও স্পেনকে একটা কিন্তু চতুর্মুখী চাপের মুখে ফেলবে, যে কেন তুমি আমাদের বিপক্ষে কাজ করতেছো, এখন তোমার নিরাপত্তা কে দিবে। তো এটা একটা বিষয় আছে। স্পেনের স্থগিত করবে সদস্যপদ। আচ্ছা, এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন এক সময়ে যখন মার্কিন নীতির বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো প্রতিরোধ বাড়ছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যে মার্কিন নীতিটা আছে, এই মার্কিন নীতিটার বিরুদ্ধে তারা কথা বলতেছে, এবং একই সাথে ইইউ দেশগুলো চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য চাপ সৃষ্টি করছে। তারা যখন দেখলো যে মার্কিন যুক্তরাষ্ট্র নীতিটা একটা ভায়োলেটিং নীতি, তারা জোর জবরদস্তি করে বিভিন্ন ধরনের সুবিধা আদায় করার চেষ্টা করে, সেজন্য তারা তাদের পক্ষ থেকে বের হয়ে এসে চীনের দিকে তারা ঝোঁকাছুড়ি শুরু হয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই মেনে নিতে পারবে না, বা মেনে নেয়ার কথাও নয়। যাই হোক, পরবর্তীতে কি হয় সেটা পরের বিষয়, কিন্তু প্রাথমিক অবস্থায় এটা কখনোই তারা মেনে নেবে না। সেজন্য তার এই বিকল্প বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ হাতে নিয়েছেন। একটি বিকল্পের মধ্যে রয়েছে ন্যাটো কাঠামো থেকে স্পেনকে স্থগিত করা, অন্যদিকে আরেকটা বিকল্পে আছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটিশ যে নিয়ন্ত্রণটা আছে, এই নিয়ন্ত্রণের জন্য মার্কিন কূটনৈতিক সমর্থন পুনর্বিবেচনার প্রস্তাব করা হয়েছে। ফকল্যান্ড দ্বীপটা আমরা জানি যে এটা আর্জেন্টিনার। এই ফকল্যান্ড দ্বীপটাকে ব্রিটিশ বা ব্রিটেন বা যুক্তরাজ্য এটা কিন্তু নিয়ন্ত্রণ করে বা দখল করে রাখছে। তো এটা 1982 সালে এখানে যুদ্ধ হয়েছে, এবং সেই যুদ্ধে আর্জেন্টিনার 650 জন সৈন্য এবং 250 জন ব্রিটিশ সৈন্য নিহত হয়েছেন। যদিও ব্রিটিশরা এখনো সেটা নিয়ন্ত্রণ করে, তো মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাপ দিচ্ছে, চাপ দেবে, দিচ্ছে বা দেবে সামনে, যে এখান থেকে তারা মার্কিন সমর্থন, ব্রিটিশকে যে সমর্থন করতেছে এই সমর্থনটা উঠিয়ে নেবে, উঠিয়ে নিয়ে আর্জেন্টিনাকে বলবে আপনারা ফকল্যান্ড দ্বীপ দখল করে নেন, আমরা আপনাকে সমর্থন দেব। এই যে একটা চাপ, এইভাবে চাপ দিয়ে দিয়ে তারা চাচ্ছে যে তাদের সমর্থনটা বৃদ্ধি করতে। এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো ইউরোপীয়দের মধ্যে থাকা যে অধিকার বোধ, এটাকে তারা কমাতে যাচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্র। যা কর্মকর্তাদের ভাষায়, যে 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য মার্কিন নৌ অভিযানকে সমর্থন করতে অস্বীকৃতি জানানো মিত্রদের প্রতি তাদের হতাশার ইঙ্গিত দেয়। মানে সেখানে যে তার মিত্রদেরকে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমাকে সমর্থন দাও, আমাকে সমর্থন দাও, তোমরা সমর্থন দিলেই আমি এই জিনিসটা করে দিচ্ছি, কিন্তু কোনো দেশেই সেই ঠিকভাবে সমর্থন দেয়নি। সেই যে তার একটা হতাশা, এই হতাশা এবং ক্ষোভ থেকে তিনি এই কাজগুলো করার চেষ্টা করতেছেন, কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আরো পেন্টাগনের যে প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন যে ওনার নাম হচ্ছে কিংসলে উইলসন, তিনি বলেছেন মিত্ররা আমাদের পাশে ছিল না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্ররা তাদের পাশে ছিল না, তাহলে কেমন মিত্র হলো? এবং তিনি আরো যোগ করেন যে বিভাগটি, মানে বর্তমানে যে মার্কিন প্রেসিডেন্ট, তিনি চাচ্ছেন যে অংশীদারদের তাদের দায়িত্ব পালনে বাধ্য করার জন্য যে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নেওয়া যায় সেটাই নিশ্চিত করতে। তার মানে পরিধি কিন্তু এক পর্যায় থেকে আর এক পর্যায়ে চলে গেছে। মানে খালি কথায় বা খালি মুখের যে অনুরোধ, সেই অনুরোধে বা আদেশে যদি কোনো কার্য হাসিল না হচ্ছে, তাহলে তাদেরকে বাধ্য করা হচ্ছে। এই বাধ্যটা এখন হচ্ছে ন্যাটো, ইউরোপ এবং ইউ এর উপরে চলে যাচ্ছে। তাহলে যুদ্ধের পরিধি বা বিশ্ব পরিস্থিতি কিন্তু অনেক খারাপের দিকে যাচ্ছে। আমরা আশা করব যাতে পরিস্থিতি ভালো হয় সেদিকে
কিন্তু পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের সামনে খুবই খারাপ একটা মুহূর্ত, খারাপ একটা অবস্থা বিরাজ করতেছে। তাই আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে যেন পরিস্থিতি ভালো হয়। আর যদি পরিস্থিতি না ভালো হয় আমাদেরকে সেভাবে যাতে আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য যোগায় যেন আমরা সার্ভাইভ করতে পারি। দেখা হবে বন্ধু আবার কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।